হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এনএনসি নোবেল নার্সিং কেরিয়ার। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, কেননা আজকের এই ভিডিওটিতে তোমাদের ডিমান্ড করা টপিকের ওপর আজকে এই ভিডিওটি করা হচ্ছে। তোমরা গ্রুপে অনেকেই বলেছিলে যে কোড অফ এথিক্স অ্যান্ড লিগাল ইস্যুস ইন নার্সিং, সেটার উপর যদি কোনো একটি ভিডিও পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আজকে সেই টপিকটাই আমি আলোচনা করব, খুব ছোটো করেই আলোচনা করব এবং যে পয়েন্টগুলো আলোচনা না করলেই নয় সেই পয়েন্টগুলো আমি এখানে তুলে ধরব। প্রথমে দেখো যে এথিক্স বলতে আমরা কি বুঝি। সব কিছুতেই এথিক্স কথাটা ইউজ হয়, তো এথিক্স বলতে আমরা কি বুঝবো। দেখো, এথিক্স মিন্স মোরাল রাইট অ্যান্ড রং। এথিক্স মানেই বুঝবো যে কিছু মোরাল রাইট রং, মানে কোনটা ঠিক বেঠিক এটাই বুঝবো। দেখো এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে এ সিস্টেম অফ মোরাল প্রিন্সিপালস অর স্ট্যান্ডার্ডস দ্যাট গভর্ন দ্য কন্ডাক্ট অর বিহেভিয়ার অফ এ পারসন। মানে এথিক্স বলতে আমরা বুঝবো কিছু মোরাল প্রিন্সিপালস বা স্ট্যান্ডার্ডস যেটা কি করবে, কোনো একজন পার্সনের বিহেভিয়ারটাকে গভর্ন করবে, মানে কন্ট্রোল করবে, তার বিহেভিয়ারটা কেমন হবে সেটা নির্ধারণ করবে এই কিছু এথিক্স। সেটা বলেছে যে ইট ইজ কনসার্ন টু উইথ দ্য ডিস্টিংশন বিটুইন রাইট অ্যান্ড রং, মানে তার বিহেভিয়ারের কোনটা সঠিক কোনটা ভুল এটা নির্ধারণ করার যে কিছু স্ট্যান্ডার্ড এবং প্রিন্সিপাল, সেটাই হলো এথিক্স। এথিক্স ইন এ কাস্ট, প্রফেশন এটসেট্রা। এথিক্স শুধুমাত্র প্রফেশনেই থাকবে এমন নয়। এথিক্স তোমরা দেখতে পাবে যে কোনো স্পেশাল কিছু কাস্টের মধ্যেও কিন্তু কিছু এথিক্স থাকে, যে সেই কাস্টের মানুষজন কীভাবে আচরণ করবে সেটাও নির্ধারণ করে তাদের এথিক্সের ওপর। ঠিক তেমনি প্রফেশন, প্রত্যেকটা প্রফেশনে কিছু না কিছু এথিক্স থেকে থাকে। তো সেরকমই আমাদের নোবেল প্রফেশন নার্সিং, তো নার্সিংয়ের মধ্যেও কিন্তু অনেক এথিক্স আছে। তো আমরা এখানে মেনলি আলোচনা করব নার্সিং এথিক্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, নার্সিং এথিক্স বলতে আমরা কী বুঝছি। এ সিস্টেম অফ রুলস অর, এটা অর হবে, অর প্রিন্সিপালস দ্যাট গভর্ন দ্য কন্ডাক্ট অর বিহেভিয়ার অফ এ নার্স। নার্সিং এথিক্স বলতে বুঝবো আমরা কিছু প্রিন্সিপাল বা কিছু রুলস যেগুলো কি একজন নার্সের বিহেভিয়ার কেমন হবে সেটা নির্ধারণ করবে, এটাই বুঝবো। এবার এই নার্সিং যে এথিক্স, এই এথিক্সগুলো কী কী কভার করছে। ইট কভার্স দ্য রিলেশনশিপ অফ, দেখো এখানে আমি পুরো পার্টটা একবারে দেখাচ্ছি যে এখানে একটা নার্সের সম্পর্ক কতজনের সাথে আমাদেরকে দেখতে হয়। দেখো এখানে যে একজন নার্সের কতজনের সাথে ডিল করতে হয় তার প্রফেশনে, যে প্রথমত নার্স অ্যান্ড পেশেন্ট। অবশ্যই নার্স অ্যান্ড পেশেন্টের মধ্যে একটা রিলেশনশিপ থাকছে, কারণ কি যে পেশেন্টরা আমাদের কাছে আসছে, নার্সের কাছে আসছে, তাহলে সেই পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, কেয়ার দিতে হচ্ছে, কি সেটা প্রায়োরিটি বেসে পেশেন্ট কেয়ার দিতে হচ্ছে, এবং কি প্রত্যেকটা পেশেন্টের যে বিলিভস এবং ভ্যালুস আছে সেগুলোকে রেসপেক্ট করতে হচ্ছে। তাহলে এই একটা বিষয় কিন্তু এখানে ডিল করতে হচ্ছে নার্সকে সাথে। তাহলে কি নার্স অ্যান্ড পেশেন্টের মধ্যে কীরকম সম্পর্ক হবে সেটা কিসের ওপর ডিপেন্ড করছে, এথিক্সের ওপর ডিপেন্ড করছে। 2 নম্বর আছে নার্স অ্যান্ড পেশেন্ট পার্টিস, পেশেন্টস ফ্যামিলি মেম্বার, তাদের সাথেও থাকছে। সাথে কি আছে, নার্স অ্যান্ড কোয়ার্কার। আমরা তো নার্স মানে কি একটা ইউনিটি বোঝায়, নার্স একা নয়, তার সাথে আরও কিছুজন থাকবে। তাহলে সেই কোয়ার্কার্সের সাথে সম্পর্ক কীরকম হবে, মেনটেন কোঅপারেটিভ রিলেশনশিপ, সেটাও এথিক্সের উপর ডিপেন্ড করে থাকে। 4 নম্বর নার্স অ্যান্ড সোসাইটি। একজন নার্স শুধু হাসপাতালে কাজ করে তেমনটা না, তাকে কমিউনিটিতে গিয়েও কিন্তু পার্টিসিপেট করে বিভিন্ন কাজে, সেখানে গিয়ে হেলথ এডুকেশন দেয় বা সাপোর্ট অন হেলথ নিডস অফ দ্য কমিউনিটি, তাহলে সেরকম একটা সম্পর্ক থাকছে। আর কি নার্স অ্যান্ড প্র্যাকটিস, নার্স যে নিজে কাজ করছে, যে নার্সিং কেয়ারটা প্রোভাইড করছে, তার সাথে সাথে রিস্ক প্রফেশনাল ডিগনিটি। এবার দেখব কোড অফ এথিক্স। কোড অফ এথিক্স এটা প্রথম অ্যাডপ্ট করা হয়েছিল 1953-তে বাই ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। ফার্স্ট কোড অফ এথিক্স অ্যাডপ্ট করেছিল। এবার আমরা দেখব যে কি কি কোড অফ এথিক্সগুলো আছে সেগুলো জানবো। প্রথমত 1 নম্বরে আছে অটোনমি। অটোনমি এটা হলো ক্লায়েন্টসের রাইট, অর্থাৎ পেশেন্টের রাইট। কি রাইট? ক্লায়েন্টস রাইট টু মেক দেয়ার ওন ডিসিশন বেসড অন দেয়ার ওন বিলিভস ভ্যালুস। নিজেদের যে বিলিফ এবং ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট নিজের ডিসিশন নিজে নিতে পারে, এটাই হলো অটোনমি। আর এটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে কোনো একজন পেশেন্ট, তার রাইট আছে টু রিফিউজ মেডিকেশন, এই জন্য আমরা বেশি জোর জবরদস্তি করতে পারি না। কোনো পেশেন্ট যদি মেডিকেশন রিফিউজ করতে চায়, ট্রিটমেন্ট রিফিউজ করার রাইটস আছে, সার্জারি বা এনি আদার
মেডিকেল ইনভেস্টিগেশন এগুলো সে রিফিউজ করতে পারে। এটাই হলো অটোনমি অর্থাৎ পেশেন্টের রাইট, যে নিজের ডিসিশন সে নিজে নিতে পারে। এটাই হলো পেশেন্টের রাইট। ২ নম্বর কোড অফ এথিক্সের মধ্যে আছে নন ম্যালফিসেন্স। নন ম্যালফিসেন্স মানেই হলো যে কোনো রকম হার্ম করব না। অব্লিগেশন টু ডু অ্যান্ড কজ নো হার্ম টু আদার্স। এমন কিছু করব না যেটা পেশেন্টের ক্ষতি হতে পারে, এরকম কোনো কিছুই করব না। ইট মিনস টু অ্যাক্ট ইন এ ডেলিবারেটলি নন হার্মফুল ম্যানার। মানে যা করব নন হার্মফুল ম্যানারে করব, মানে যা কেয়ার দেবো সেটা থেকে যেন কোনো রকম হার্ম যাতে না হয়, কোনো রকম ইনজুরিস যাতে না হয় পেশেন্টের, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গিভিং আইভি ইনজেকশন স্লোলি আইভি ইনজেকশন দিতে হবে। আর কি ডাবল চেকিং এ ড্রাগ ডোজ উইথ আনাদার নার্স টু অ্যাভয়েড এ মেডিকেশন এরর, যাতে মেডিকেশন এরর অ্যাভয়েড করার জন্য মানে ক্রস চেক করতে হবে উইথ আনাদার নার্সের সাথে। মানে এরকম যে এগুলোই হলো দুটো কোড অফ এথিক্স। ১ নম্বর অটোনমি, ২ নম্বর নন ম্যালফিসেন্স। এরপরে আমরা আবার নেক্সটে যাবো, আবার অনেকগুলো আছে কোড অফ এথিক্স। ৩ নম্বরে দেখো ৩ নম্বরে কি কোড অফ এথিক্স আছে? ৩ নম্বরে আছে বেনিফিসেন্স। ডিউটি টু ডু গুড ফর আদার্স, অর্থাৎ যা কিছু করব সেটা যেন পেশেন্টের ভালো কিছু হয়, তার ভালো কিছুর জন্য আমরা করব, সেটাই হচ্ছে বেনিফিসেন্স। এক্সাম্পল হিসেবে আছে দেখো যে অ্যাসিস্টিং পেশেন্টস, মেইনলি কোন পেশেন্টগুলোকে? যারা ধরো হ্যান্ডিক্যাপ পেশেন্ট হতে পারে বা যারা নিজের কেয়ার নিজে নিতে পারছে না, এরকম পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা তার বেডের সাইড রেলটাকে আপ করে দিচ্ছি, গিভিং হেলথ এডুকেশন, গিভিং মেডিকেশন ইন আ কুইক অ্যান্ড টাইমলি ম্যানার, এগুলো হচ্ছে বেনিফিসেন্স। অর্থাৎ যা কিছু করছি সব কিছু পেশেন্টের ভালোর জন্য করছি, পেশেন্টের ভালো কিছু হবে, তো সেটাই হলো বেনিফিসেন্স। ৪ নম্বর কি? জাস্টিস বা ফেয়ারনেস। কথার থেকেই বোঝা যাচ্ছে যে ফেয়ারনেস হবে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ কেয়ার, অর্থাৎ আমাদের কাছে যে পেশেন্ট আসবে সবাইকে সমানভাবে আমরা কেয়ার প্রোভাইড করব। কোনো কিছু দেখব না, মানে তার হোক এজ, জেন্ডার, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস স্ট্যাটাস যাই হোক না কেন, আমাদের কাছে পেশেন্ট সবাই সমান কেয়ার পাবে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ কেয়ার করব। কাউকে বেশি, কাউকে কম কেয়ার দেবো এরকমটা কিন্তু নয়। আচ্ছা, জাস্টিস অর্থাৎ ফেয়ারনেস থাকতে হবে, এটাই কোড অফ এথিক্স। ৫ নম্বর হচ্ছে ভেরাসিটি অব্লিগেশন টু টেল দ্য ট্রুথ, অর্থাৎ আমরা নার্সরা যা কিছু বলবো সবকিছুই অবশ্যই সেটা কি ভেরাসিটি মেইনটেইন করবে, অর্থাৎ ট্রুথ হবে, সত্যতা থাকবে, সত্য কথা বলবো, মিথ্যা কথা কোনো মতেই বলা যাবে না। এক্সাম্পল হিসেবে দেখো, ধরো কোনো একটা মেডিকেশনে এরর হয়েছে, ভুল মেডিকেশন দিয়ে ফেলেছি কোনো পেশেন্টকে এবং সেখান থেকে কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট হয়নি। তাই বলে এমনটা নয় যে আমরা এটাকে রিপোর্ট করব না বা এটাকে স্বীকার করব না। আমাদের স্বীকার করতে হবে। স্টিল রিপোর্টিং ইট। মেডিকেশন এরর হয়েছে, কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট হয়নি, কিন্তু তারপরেও এটাকে রিপোর্ট করতে হবে। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, ভুল হয়েছে। এটাই হলো ভেরাসিটি, অর্থাৎ সত্যতা থাকতে হবে। আর দেখো তারপরে কি আছে ৬ নম্বরে তোমরা এখানে দেখতে পারো আছে কি? ফিডেলিটি, লয়ালটি, কি প্রমিসেস, অর্থাৎ একটা ফেইথ রাখতে হবে, একটা লয়ালটি বজায় রাখতে হবে। এটা হলো ফিডেলিটি। এক্সাম্পল কি? ধরো কোনো একজন পেশেন্ট বারবার তোমার কাছে রিকোয়েস্ট করেছিল যে খুব ব্যথা হচ্ছে, ব্যথার মেডিসিন দিলে ভালো হতো। সেই সময় তুমি প্রমিস করেছো যে প্রমিসিং টু রিটার্ন উইথ পেইন মেডিকেশন ইন 15 মিনিটস। কথা দিয়েছি যে ১৫ মিনিটের মধ্যে আমি এসে ইনজেকশনটা দিয়ে যাবো। মানে সেটা তোমাকে ১৫ মিনিটের মধ্যে দিতে হবে, অর্থাৎ ফুলফিল করতে হবে। যদি ফুলফিল করতে না পারি তাহলে কি? তাহলে সেটা প্রমিস রাখা হলো না। তাহলে একটা যে ট্রাস্ট বিল্ডিং হবে, সেই ট্রাস্ট বিল্ডিংটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। কাজেই আমাকে লয়াল্টি থাকতে হবে, অর্থাৎ যা বলবো সেটা সেই প্রমিসটাকে রাখতে হবে। এছাড়াও কি? এছাড়াও ধরো অনারিং কনফিডেন্সিয়ালিটি। অনেক সময় আছে পেশেন্ট তার নিজের ডায়াগনোসিস কারো কাছে শেয়ার করতে চায় না, সেটা কনফিডেন্সিয়াল রাখতে চায় ফ্যামিলি মেম্বার্সদের থেকে। তো সেইরকম ক্ষেত্রে সেটাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে, কনফিডেন্সিয়াল রাখতে হবে। তো এই হলো ফিডেলিটি। এরপরে তাহলে দেখো এখানে কোড অফ এথিক্সের মধ্যে টোটাল আমরা কতগুলো পেলাম। প্রথমত ১ নম্বর অটোনমি, মানে যেটা পেশেন্টের রাইট, যে তার নিজের ডিসিশন নিজে নিতে পারে। নন ম্যালফিসেন্স, অর্থাৎ আমরা এমন কিছু করব না যেটা পেশেন্টের ক্ষতি হয়। বেনিফিসেন্স, যা কিছু করব পেশেন্টের ভালোর জন্য করব। জাস্টিস, ফেয়ারনেস, অর্থাৎ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ কেয়ার হতে হবে। ভেরাসিটি, যা বলবো সত্য বলবো। ফিডেলিটি, প্রমিস রাখতে হবে। এগুলো হলো কোড অফ এথিক্স। এরপরে আরও একটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে এথিক্যাল ডিলেমা। এই এথিক্যাল ডিলেমাটা কি? এথিক্যাল ডিলেমা হলো যে আমরা যে এই কতগুলো এথিক্যাল প্রিন্সিপালগুলো জানলাম, অনেক সময় আছে এই প্রিন্সিপালগুলোর মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়, কনফ্লিক্ট বিটুইন 2 or more এথিক্যাল প্রিন্সিপালস। তখন এই প্রিন্সিপালগুলোর মধ্যে কোনো একটাকে প্রায়োরিটি বেস করে যেটা বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে সেটাকে তখন অ্যাকসেপ্ট করতে হয় নার্সকে, সেটাকে চুজ করতে হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেখো যে এখানে যেমন এক্সাম্পল আছে পেশেন্ট অটোনমি ভার্সেস বেনিফিসেন্স। এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মে রিফিউজ লাইফ সেভিং ইনসুলিন।
দেখো ব্যাপারটা এখানে পেশেন্টের রাইট আছে যে সে তার মেডিকেশন না নিতে পারে। এটা তার অটোনমি, অর্থাৎ এটা ক্লায়েন্টসের রাইট নিজের ডিসিশন নিজে নিতে পারে। কিন্তু যদি সেই লাইফ সেভিং ইনসুলিন না নেয় তাহলে সেক্ষেত্রে তার কমপ্লিকেশন হতে পারে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যে বেনিফিসেন্স, অর্থাৎ যা করব ভালোর জন্য করব পেশেন্টের, সেই বেনিফিসেন্স, তাহলে এই দুটোর মধ্যে একটাকে কিন্তু তখন নার্সকে বেছে নিতে হবে। মানে পেশেন্টের রাইটসও আছে, অটোনমি, আবার এদিকে বেনিফিসেন্স। এই যে এই দুটো এথিক্যাল প্রিন্সিপাল, এই দুটোর মধ্যে তখন একটাকে চুজ করতে হবে পেশেন্টকে। তো এই বিষয়টাই হলো এথিক্যাল ডিলেমা, অর্থাৎ যখন কনফ্লিক্ট হয় ২ বা তার বেশি এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে, সেটাই এথিক্যাল ডিলেমা। এছাড়া আরও এক্সাম্পল দেখো, কনফিডেন্সিয়ালিটি ভার্সেস সেফটি আছে। অনেক সময় আছে যে কোনো পেশেন্ট চায় না তার ধরো কারো এইচআইভি আছে, সেই এইচআইভিটা পাবলিক প্লেসে শেয়ার করতে চাইছে না। কিন্তু এই এইচআইভি বিষয়টা হাইড করতে গিয়ে তার আশেপাশে যত পেশেন্ট আছে তাদের সেফটির ব্যাপারটাও চলে আসে, যে তাদের সেফটি মেইনটেইন হবে না। তো সেরকমই ব্যাপার। এগুলো তখন যেটা বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে তখন সেটাকে চুজ করতে হবে একজন নার্সকে। তো এই বিষয়গুলো এটা হলো এথিক্যাল ডিলেমা। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এরপরে দেখো যে নার্সিংয়ে কোড অফ এথিক্স জানা গেল। এরপরে কিছু আছে যে কিছু কমন ইস্যুস ইন নার্সিং হয়। তো সেগুলোকে বলছে টর্ট। টর্ট কি? টর্ট is a civil wrong committed by one person against another, leading to injury or damage. In nursing, this often means a harm caused to patients due to action or inaction. টর্ট বলতে হলো এটাই, যে কোনো একটা সিভিল রং হবে কোনো একজন নার্সের দ্বারা, সেই ভুলটার জন্য পেশেন্টের কিছু ক্ষতি হবে, ড্যামেজ হবে, সেটাই টর্ট। এবার টর্ট ২ রকমের আছে, এটা নিয়েই আমরা এখন আলোচনা করব। এই দেখো টর্ট মানে যেটা ভুল করছে একজন নার্স, সেটা ২ রকমের হতে পারে, ২ ভাগে ভাগ করেছে। একটা কি? একটা হচ্ছে ইনটেনশনাল টর্ট হতে পারে, আর একটা ২ নম্বর বলেছে আনইনটেনশনাল টর্ট। এখানে এই ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে ইনটেনশনাল, অর্থাৎ যেটা ইনটেনশনালি নিজে থেকে নিজের ইচ্ছেই করছে সেটা ইনটেনশনাল। আনইনটেনশনাল মানে যেটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যাচ্ছে এবং তার ফলে পেশেন্টের ক্ষতি হচ্ছে, সেটা আনইনটেনশনাল। ইনটেনশনাল মধ্যে কি আছে এগুলো দেখো, অ্যাসল্ট আছে, ব্যাটারি আছে, ফলস ইমপ্রিজনমেন্ট, ইনভেশন অফ প্রাইভেসি, ডিফামেশন অফ ক্যারেক্টার, এরকম আছে। আনইনটেনশনাল মধ্যে আছে ম্যালপ্র্যাকটিস আছে, নেগলিজেন্স আছে। আচ্ছা, এরপরে নিচে এটা দেখা যাক। প্রত্যেকটা এক এক করে দেখো, প্রত্যেকটা ডেফিনেশন সহকারে। Intentional tort, committed intentional wrongful act. Person knows the harm will result from the act. মানে কি, যখন একজন wrongful act কিছু করছে ইচ্ছাকৃতভাবে, সে জানে যে এই একটা করলে অন্যের ক্ষতি হতে পারে, তারপরেও সেই একটা করছে, সেটাই হচ্ছে ইন্টেনশনাল টর্ট। এর মধ্যে কি আছে? ১ নম্বরে হচ্ছে অ্যাসাল্ট কি? এগুলো থেকে কিন্তু এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে প্রশ্ন থাকে। অ্যাসাল্ট ইজ দ্য থ্রেট অফ ফিজিক্যাল হার্ম টু এ পারসন উইদাউট টাচিং। দেখো, অ্যাসাল্ট আর ব্যাটারির মধ্যে অনেক সময় কিন্তু পার্থক্য চলে আসে এমনভাবে এমসিকিউ কোশ্চেনে। তো অ্যাসাল্ট হচ্ছে যে এখানে ফিজিক্যালি টাচ করছে না কিন্তু থ্রেট দিচ্ছে। এখানে এই যে অ্যাসাল্ট ইজ দ্য থ্রেট অফ ফিজিক্যাল হার্ম টু এ পারসন উইদাউট টাচিং, সেটাই হচ্ছে অ্যাসাল্ট। কেমন এক্সাম্পল হতে পারে? যে ধরো নার্স থ্রেটেন্স আ কনফিউজড ক্লায়েন্ট টু গিভ ইনজেকশন। মানে ধরো কোনো একজন পেশেন্ট কনফিউজড, আজে-বাজে বলছে, খুব কনফিউজড হয়ে যাচ্ছে এবং নার্সকে বিরক্ত করছে। তো সেই সময় নার্স তাকে ভয় দেখাচ্ছে যে এরকম করলে কিন্তু তাকে কোনো একটা ইনজেকশন দিয়ে দেবে, এই যে ভয় দেখাচ্ছে এরকম। এবার নার্সেস টেলস, "ইফ ইউ ডোন্ট স্টে ইন বেড, আই উইল টাই ইউ ডাউন।" অনেক সময় আছে যে পেশেন্ট যদি কথা না শোনে তখন বলে, "যদি আমার কথা যদি না শোনো, বেডের মধ্যে না থাকো, তাহলে কিন্তু তোমাকে বেঁধে রাখা হবে, বেঁধে রাখবো।" এই যে এরকম একটা ভয় দেখানো হচ্ছে, এটা কিন্তু ফিজিক্যাল, এটা হচ্ছে অ্যাসাল্টের মধ্যে পড়ে গেল। এটা গেল। ২ নম্বর কি আছে? ব্যাটারি অ্যান্ড ইনটেনশনাল টাচিং অফ অ্যানাদার্স বডি উইদাউট কনসেন্ট অর জাস্টিফিকেশন। পেশেন্টের কনসেন্ট ছাড়া পেশেন্টকে টাচ করা, বডিকে টাচ করা, সেটাই হলো ব্যাটারি। এক্সাম্পল হিসেবে দেখো, কাউকে কোনো পেশেন্টের কনসেন্ট ছাড়া যদি আমি তাকে ইনজেকশনও দিতে যাই, মানে তার বডিতে টাচ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ব্যাটারি হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট নিতে হবে। ধরো কোনো মেডিকেল বা সার্জিক্যাল প্রসিডিওর হচ্ছে উইদাউট পেশেন্ট কনসেন্ট, সেক্ষেত্রেও সেটা ব্যাটারির মধ্যে পড়ছে।
ধরো কোনো পেশেন্টের ভালো কিছু করার জন্য আমি তাকে না বলে তাকে টাচ করছি, তবুও সেটা ব্যাটারির মধ্যে পড়বে। মানে না বলে টাচ করাই হলো ব্যাটারি। তাহলে বোঝা গেল ব্যাপারটা। অ্যাসল্ট অ্যাসাল্ট হলো থ্রেট উইদাউট টাচিং, আর ব্যাটারি হলো যে ফিজিক্যাল টাচিং, ইন্টেনশনালি করছে এটা। এরপরে দেখো 3 নম্বরে আছে ফলস ইমপ্রিজনমেন্ট। ফলস ইমপ্রিজনমেন্ট কি? রেস্ট্রিক্টিং সামওয়ানস ফ্রিডম উইদাউট লিগাল অথরিটি অর প্রপার রিজন। এক্সাম্পল, ফলস ইমপ্রিজনমেন্ট মানে কোনো রকম এক্সাক্ট কোনো প্রপার রিজন বা কারণ ছাড়াই কোনো পেশেন্টকে আটকে রাখা। ধরো কোনো একটা কনফিউজড পেশেন্টকে তার বেডের মধ্যে বেঁধে রাখা হয়েছে কোনো রকম ডক্টরসের অ্যাডভাইস ছাড়াই, বা লকিং এ পেশেন্ট ইন এ রুম টু প্রিভেন্ট দেম ফ্রম লিভিং। পেশেন্ট পালিয়ে যাওয়ার ভয় আছে, তো সেক্ষেত্রে ঘরের মধ্যে লক করে রাখা হয়েছে, তাহলে সেটাও কিন্তু ফল ইমপ্রিজনের মধ্যে পড়ছে। একজন পেশেন্টকে আমরা তখনই রেস্ট্রেন করতে পারি, তার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়। যেমন কি ডক্টরসের অ্যাডভাইস থাকতে হবে, রেস্ট্রেন করার পরে সেটাকে মনিটর করতে হবে। ধরো কোনো পেশেন্টকে বেঁধে রেখেছে হাতে পায়ে, তাহলে সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে যে সেখানে ঠিকঠাক আছে কিনা, বাঁধনটা বা খুব বেশি টাইট হয়ে গেছে কিনা, এগুলো মনিটর করতে হবে। আর ডকুমেন্টেড রিজন থাকতে হবে। এই ৩ টে আ রিজন থাকলে তবেই আমরা একজন পেশেন্টকে রেস্ট্রেন করতে পারি, তাছাড়া কিন্তু পারি না। এরকম এই ডক্টরসের অ্যাডভাইস যদি না থাকে, ডকুমেন্টেড রিজন না থাকে, তার সত্ত্বেও যদি কোনো পেশেন্টকে আমরা রেস্ট্রেন করি, তাহলে সেটা ফলস ইমপ্রিজনমেন্টের মধ্যে কিন্তু পড়ছে। ৪ নাম্বার ইনভেশন অফ প্রাইভেসি। ইনভেশন অফ প্রাইভেসি এই পয়েন্টটা থেকে বোঝাই যাচ্ছে যে কোনো পার্সনের প্রাইভেট ইনফরমেশন উইদাউট দেয়ার পারমিশনে যখন সেটাকে পাবলিকলি শেয়ার করা হচ্ছে, তখন সেটা ইনভেশন অফ প্রাইভেসি হচ্ছে। হতে পারে এক্সাম্পল কি, ডিসকাসিং আ পেশেন্টস এইচআইভি স্ট্যাটাস উইথ সামওয়ান নট ইনভলভড ইন দেয়ার কেয়ার। মানে অন্য পার্সনের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হতে পারে। বা পোস্ট এ পেশেন্টস ফটো অর মেডিকেল স্টোরি অন সোশ্যাল মিডিয়া। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই, ধরো তুমি জানো যে কোনো একজন পার্সন অসুস্থ হয়েছে এবং আ তার কি হয়েছে সেই বিষয়টা তুমি তাকে না জানিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে বা তার নামে হেল্প চাওয়া শুরু করলে, তাহলে সেটাই কিন্তু ইনভেশন অফ প্রাইভেসির মধ্যে পড়বে। তাই কোনো রকম কারো ব্যাপারে পোস্ট করলে, মেডিকেল কোনো বিষয় নিয়ে পোস্ট করলে অবশ্যই তার আগে পারমিশনটা নিতে হবে। না হলে সেটা ইনভেশন অফ প্রাইভেসির মধ্যে পড়ে যাবে। এরপরে হচ্ছে ডিফামেশন অফ ক্যারেক্টার। ডিফামেশন অফ ক্যারেক্টার এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। দেখো, ডিফামেশন অফ ক্যারেক্টার বলতে বোঝায় যে হার্মিং সামওয়ানস রেপুটেশন বাই ফলস স্টেটমেন্ট। মানে ফলস স্টেটমেন্ট দিয়ে কারোর রেপুটেশনটাকে হার্ম করার চেষ্টা করা হচ্ছে, সেটা ডিফামেশন অফ ক্যারেক্টার। এটা ২ রকমের হবে, একটা স্ল্যান্ডার অ্যান্ড লাইবেল। স্ল্যান্ডার কি? যেটা ভার্বালি স্পোকেন ফলস স্টেটমেন্ট, এটা হচ্ছে স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে স্পোকেন, আর লাইবেল যেটা রিটেন ফলস স্টেটমেন্ট দিয়ে যখন কারো রেপুটেশন খারাপ করার চেষ্টা করা হচ্ছে সেটা। এক্সাম্পল হিসেবে দেখো স্লেন্ডারে কি বলছে, টেলিং আদার স্টাফ দ্যাট ডক্টর ইজ আ ড্রাঙ্ক। হয়তো কোনো ডক্টর সার্জারি করেছে এবং সার্জারির সময় সে ড্রিঙ্ক করেছে, এটা ভার্বালি অন্য কোনো স্টাফকে বলছে কেউ একজন, মানে একজন স্টাফ আরেকজন স্টাফকে বলছে, তাহলে সেটা কিন্তু স্ল্যান্ডার হয়ে গেল। আর লাইবেল কি? রিটেনলি বলছে রাইটিং ইন এ চার্ট পেশেন্ট ইজ ফেকিং ইলনেস। হয়তো কেউ পেশেন্টের টিকিটে বা কোনো চার্টে লিখে রেখেছে পেশেন্ট অসুস্থতার ভান করছে। তাহলে এইভাবে কিন্তু লাইবেল হচ্ছে। মানে তার পেশেন্টের রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে বাই ফলস স্টেটমেন্ট। তাহলে এটা ডিফামেশন অফ ক্যারেক্টার। মানে যেখানে ফলস স্টেটমেন্ট হবে, স্পোকেন ভার্বালি বললে সেটা স্ল্যান্ডার, আর রিটেন ভাবে করলে সেটা লাইবেল। এরপরে দেখো আনইনটেনশনাল টর্ট কি আছে সেটা থেকে। ইনটেনশনাল টর্ট, তাহলে ইনটেনশনাল টর্টের মধ্যে কি পড়ছে তোমাদের এগুলো জানা হয়ে গেল। ১ নম্বরে যেটা ছিল অ্যাসাল্ট, ২ নম্বর অ্যাসাল্ট যেটা ফিজিক্যালি টাচ করবে না কিন্তু থ্রেট দেবে, সেটা হচ্ছে অ্যাসাল্ট। ব্যাটারি যেটা উইদাউট কনসেন্টে টাচ করা হচ্ছে, সেটা ব্যাটারি। ফলস ইমপ্রিজনমেন্ট মানে কোনো যথেষ্ট কারণ ছাড়া বা ডক্টরসের অ্যাডভাইস ছাড়া যখন কোনো পেশেন্টকে আটকে রাখা হচ্ছে রুমের মধ্যে বা তাকে বেঁধে রাখা হচ্ছে, ফলস ইমপ্রিজনমেন্টের মধ্যে পড়বে সেটা। ইনভেশন অফ প্রাইভেসি, কারোর প্রাইভেট ইনফরমেশন তাদের পারমিশন ছাড়া পাবলিক করে দেওয়া বা পোস্ট করে দেওয়া সোশ্যাল মিডিয়াতে, সেটা। এবার যে ডিফামেশন অফ ক্যারেক্টার, যে মিথ্যে কিছু বলে তার যে রেপুটেশন সেটা খারাপ করার চেষ্টা করা। যদি স্পোকেন ভার্বালি বলে তাহলে সেটা স্ল্যান্ডার, আর রিটেন ভাবে বললে সেটা লাইবেল। এরপরে আছে আনইনটেনশনাল টর্ট। আনইনটেনশনাল টর্ট এখানে বোঝাই যাচ্ছে যে আনইনটেনশনালি মানে ইনটেনশনালি যেটা নয়, অনিচ্ছাকৃতভাবে যেটা হয়ে যায়। Unintentional tort, a wrongful act that is not planned or intended but still causes
harm to a patient due to carelessness or failure to follow standard। অনেক সময় থাকে যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে না পারার ফলে সেই কাজের জন্য পেশেন্টের ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটা ইন্টেনশনালি নয়, কিন্তু আনইনটেনশনালি সেটা হয়ে যায়। তো সেটাই হলো আনইনটেনশনাল টর্ট। এর মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা নেগলিজেন্স আর একটা হচ্ছে ম্যালপ্র্যাকটিস। তো নেগলিজেন্স কোন জিনিসটাকে বলবো, যে নোয়িং দ্য রাইট থিং বাট ফেল টু ডু ইট উইথ রেজাল্টেন্ট ইনজুরিস অর হার্ম। মানে আমরা জানি যে রাইট থিং কোনটা, আমরা জানি, কিন্তু সেটা করতে ব্যর্থ যখন হচ্ছি তখন সেটা নেগলিজেন্সের মধ্যে পড়ছে। এক্সাম্পল হচ্ছে প্রেসক্রাইবড মেডিসিনস নট গিভেন অন টাইম। হয়তো কাজের এত প্রেশার ছিল যে আমরা সঠিক সময়ে সেটাকে দিতে পারলাম না, ইনজেকশনটা সঠিক সময়ে অন টাইমে আমরা মেডিকেশন দিতে পারলাম না, প্রেসক্রাইব মেডিকেশনটা, তাহলে সেটা নেগলিজেন্সের মধ্যেই পড়বে। রং আইভি ইনফিউশন, রং ড্রপ ক্যালকুলেশন, ভাইটাল সাইন্স নট টেকেন, ফেলিওর টু এনশিওর পেশেন্ট সেফটি, পেশেন্ট হয়তো তার সেফটি মেনটেন করতে পারেনি, পেশেন্ট বেড থেকে পড়ে গেছে, এরকম হতে পারে, তো সেগুলো নেগলিজেন্সের মধ্যে পড়বে। এবার নেগলিজেন্স, এই যে এখানে দেখো নেগলিজেন্স দুইভাবে হতে পারে। নেগলিজেন্স ইনক্লুডস অ্যাক্টস অফ, একটা হচ্ছে কমিশন, একটা অমিশন। কমিশন কোনটাকে বলছে, অ্যাক্ট অফ ডুইং সামথিং হুইচ শুড নট বি ডান। অ্যাক্ট অফ ডুইং সামথিং হুইচ শুড নট বি ডান মানে যেটা করা উচিত ছিল না সেটা করে ফেলেছে, সেটা হচ্ছে কমিশন। যেমন এ নার্স হু কন্ডাক্টস অ্যান ইলিগাল অ্যাবর্শন, ইলিগাল অ্যাবর্শন করে ফেলেছে, তার কি এটা তার করা উচিত ছিল না, ইলিগাল অ্যাবর্শন করাটা এটা ইলিগাল ছিল, কিন্তু সে সেটা অ্যাবর্শন করে ফেলেছে, সে কাজটা করে ফেলেছে, মানে করা উচিত ছিল না কিন্তু করেছে, মানে কমিশন, এটা হলো কমিশন। অমিশন, ফেলিওর টু ডু সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড, আর যেটা করা উচিত ছিল বা দরকার ছিল সেটা করতে পারেনি, ফেল হয়ে গেছে, সেটা অমিশন। তো এইভাবেও আসতে পারে এক্সাম্পল দিয়ে এইভাবে কোশ্চেনটা থাকতে পারে। এবার দেখো ম্যাল প্র্যাকটিস, তার নেগলিজেন্স মানে বুঝলে যে তুমি জানো যে রাইট থিং কোনটা কিন্তু করতে ব্যর্থ হয়ে গেছো। আর ম্যাল প্র্যাকটিসে বলছে নোয়িং দ্য রাইট থিং টু ডু অ্যান্ড ডুইং ইট ইনকারেক্টলি, কিন্তু ইনকারেক্টলি করছে এখানে বিষয়টা, সেটা হলো ম্যাল প্র্যাকটিস। এক্সাম্পল মেডিকেশন এরর হতে পারে, ফেলিওর টু অ্যাসেস সিমটমস সাচ অ্যাজ শক। তো এই হলো আজকের টপিক। দেখুন আনইনটেনশনাল টর্টের মধ্যে দুটো, কিন্তু একটা নেগলিজেন্স আর একটা ম্যাল প্র্যাকটিস। আর ইন্টেনশনাল টর্টের মধ্যে বাকি যতগুলো প্রথমে পড়লাম সবগুলো। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন থাকে, তো আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেগুলোর আনসার করার চেষ্টা করবে।